পঞ্চম দফায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা সবাই জানেন সকাল থেকে পঞ্চম দফার ভোট হয়েছে, আর এই বিষয়ে বিশদে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রদীপ সিং, রয়েছেন বিজেপির পক্ষে অমিতাভ হোসেন, নমস্কার, কংগ্রেসের পক্ষে তারক ভদ্র। আজকে আপনারা সবাই জানেন যে সকাল থেকে যে ভোট হয়েছে তাতে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে 49টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 7টি আসন ছিল। দক্ষিণবঙ্গে ভোট ঢুকে গেছে, লোকসভার ভোট। এই ভোটে কি হতে পারে কি না হতে পারে এই নিয়ে আমাদের আলোচনা, পঞ্চম দফার ভোট সম্পর্কে আলোচনা। সেই আলোচনার প্রথমেই আমি সুরটা বাঁধবো এইভাবে। পঞ্চম দফার ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দফা, এই দফায় তারক ভদ্র কি মনে হচ্ছে? দাদা, যে দফাগুলো গেছে তাতে মোটামুটি আমরা ইন্ডিয়া যে জোট, তাতে আমরা মোটামুটি আপনার 160-70-এর কাছে মোটামুটি আসন আমরা আশা করছি, বা আমরা একটা অ্যাজেন্সন করছি, এস্টিমেট করা হয়েছে। তো এবার নেক্সট যে আজকে যে ভোটটা হচ্ছে, এতে যে 49টা আসনে যে লড়াইটা হচ্ছে, যেমন আপনার বাংলা থেকে যদি বলা হয়, বাংলা থেকে উলবেড়িয়া যে আসনটা, যেটা আপনার বলছিলেন বাগনান কেন্দ্র, যেটা বাগনান কেন্দ্রটা, এটা আমাদের দিকে আসার খুব চান্স। আজহারউদ্দিন আমাদের যুব সভাপতি লড়াই করছিলেন কংগ্রেসের সিম্বলে। তো এবার যে 49টা আসনে, এই 49টার মধ্যে আপনার আমরা মানে জোট হিসেবে আমরা পেতে পারি মোটামুটি আপনার 30 থেকে 35টা আসন মোটামুটি, অর্থাৎ 30 থেকে 35টি আসন তারা মনে করছেন যে আজকে যে 49টি আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা দখল করবে। কিন্তু জানিয়ে রাখবো যে 2019 সালের নির্বাচনে এই 49টির মধ্যে 32টি আসন দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অমিতাভ হোসেন, আপনার কি মনে হচ্ছে? যখন 32টা করেছিল তখন লোকদল আমাদের সঙ্গে ছিল না, আরও গোটা কয়েক ওপি রাজভর আমাদের সঙ্গে ছিলেন না। এখন সব আমাদের বিজেপির ফোল্ডে এসছেন, বিজেপি ফোল্ড বলবো না, এনডিএতে তারা এসছেন, এবং এখানে আমাদের খুব ভালো ফল হবে। 403টে আসনে বিধানসভার মধ্যে মাত্র 2টো আসনে কংগ্রেস পেয়েছে উত্তরপ্রদেশে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি হয়। 4 তারিখ তো দেখা যায়, ফলেন পরিচয় বৃক্ষ, সেটা বেশি দেরি নেই, ফলেন পরিচয় হতে বলেছেন অমিতাভ বাবু। সত্যি কথা বলতে কি 4 তারিখে ভোটের ফলাফল বেরোলে জানা যাবে যে এই 7 দফা ভোটের ফলাফল কি হলো, অথবা 49 দফা ভোটের ফলাফল কি হলো। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রদীপ সিং এর কাছে যাবো। প্রদীপ সিং, আপনার কি মনে হচ্ছে এই পঞ্চম দফার ভোটের শেষে পরিস্থিতি কোন দিকে গেল? দেখুন, বাংলার 7টা আসন, সেই 7টা আসনের মধ্যে ফল আমাদের ভালো হবে, আগেও বলেছি এখনও বলছি। তবে আমার ধারণা যাই মানে আরও 49টার মধ্যে 41টা ছিল, তবে সম্ভবত আমার ধারণা এখান থেকে বিজেপি অর্ধেকের বেশি লুজ করবে। আর তৃতীয় বৃহত্তম দল হিসেবে ভারতবর্ষের পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস যাচ্ছে। অর্থাৎ তৃতীয় বৃহত্তম দল হিসেবে তৃণমূল কংগ্রেস যাবে, প্রদীপ সিং এর মূল্যায়ন এটাই। এবং প্রদীপ সিং বলেছেন বিজেপি লুজ করবে। কারা গেইন করবেন তিনি অবশ্য স্পষ্টভাবে বলেননি। তিনি বলতে চেয়েছেন যে বিরোধীরা তারা এগিয়ে থাকবে। আমরা জানি যে আজকের নির্বাচনে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, কিশোরীলাল শর্মা, পীযূষ গোয়াল, লালু প্রসাদের কন্যা আচার্য, তার আজকে ভাগ্য নির্ধারিত হবে। এবং একই সঙ্গে ব্রিজভূষণ সিং শরণ, যার মল্লযুদ্ধে তিনি কুখ্যাতির অধিকারী হয়েছেন, তার ভাগ্য আজকে নির্ধারিত হবে। তার পুত্রের ভাগ্য, তার পুত্র দাঁড়িয়েছেন, করণ সিং তার নাম, তার পুত্র দাঁড়িয়েছেন, তার পুত্রের ভাগ্য নির্ধারিত হবে। তো আমার প্রশ্ন আজকে যেটা আসছে সেটা হচ্ছে রাহুল গান্ধী আমেথিতে কি করতে পারেন বলে মনে হচ্ছে প্রদীপ সিং? দেখুন, রাহুল গান্ধী পেছনে সমস্ত ইন্ডিয়া জোটটাই আছে। ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট নিয়ে ব্যস্ত থাকার জন্য, যেহেতু বাংলায় আমাদের জোট হয়নি, এরকম 3টে রাজ্যে জোট হয়নি, ইন্ডিয়া জোটের মধ্যেই সমস্ত দল আছে, কিন্তু তারা ব্যক্তিগত মানে সেই জায়গায় জোটটা হয়নি। যেমন একটা হলো পাঞ্জাব, একটা আপের সঙ্গে জোট হয়নি, একটা হলো তৃণমূল কংগ্রেস, একটা বাংলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই অর্থে জোট হওয়ার সম্ভাবনা থেকেও জোট হয়নি। আর যদি বলেন তো কেরল, লেফটের সঙ্গে কংগ্রেসের একটা জোটের কথা বললো, জোট হয়নি। কিন্তু আমরা 3টে রাজনৈতিক দলই ইন্ডিয়া জোটের মধ্যেই আছি।
অমিতাভ বাবু, বলা হচ্ছে যে রায়বেরেলিতে আজকে যে মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী গেছেন, আমেথি এবং রায়বেরেলি তিনি সফর করেছেন, সেই সময় নাকি পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অর্থাৎ কংগ্রেসের প্রতি একটা ঢল, একটা আবেগ সেখানে কাজ করেছে। এবং বলা হচ্ছে যে আমেথিতে কিশোরীলাল শর্মা, যিনি নেহেরু গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং একই সঙ্গে রায়বেরেলিতে রাহুল গান্ধীর জয় সম্ভাবনা প্রবল। কি বলবেন? এখন দেখুন, রায়বেরেলি গত বছরও 2019-এও কংগ্রেস পেয়েছিল, যেটা বাস্তব, সেটাকে তো অস্বীকার করার কোনো ইচ্ছে আমার নেই। কংগ্রেস সোনিয়া গান্ধী জিতেছিলেন 2,49,000 এরকম একটা ভোটে। তিনি 1,49,000 ভোটে গতবার তিনি জিতেছেন, 2019-এও জিতেছিলেন। রায়বেরেলি কংগ্রেসের বরাবর আমেথি দুটোই, কিন্তু এই দুটো জায়গায় কালাসনিকভ কোম্পানি কে তৈরি করেছে, রেলওয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কে তৈরি হয়েছে, AIMS এতদিন পর্যন্ত সেখানে তৈরি হয়নি, এখন তৈরি হয়েছে। ইউরিয়া ফ্যাক্টরি আমেথিতে তৈরি হয়েছে। এরকম যদি উদাহরণ দিই তো অনেক সময় আমি নিয়ে নেব। এই রায়বেরেলি এবং আমেথিতে এই কাজগুলো হয়েছে। আর তার সঙ্গে একজন মহিলা সেখানে 24x7x365 সেখানে লড়ে গেছেন, তিনি হচ্ছেন স্মৃতি ইরানি। আমেথিতে তিনি লড়ে গেছেন। এই ডেভেলপমেন্ট প্ল্যান যেগুলো হয়েছে, এগুলো আর এত বছরে হয়নি। এই জন্যই আমরা রায়বেরেলিতে কেউ বলছে 50-50 চান্স আছে, ঠিক আছে, কিন্তু আমেথিতে কংগ্রেসের কোনো চান্স নেই। জয়ন্তদা, একটা কথা বলি, স্মৃতি ইরানির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ, উনি অনেক কথা বললেন যে অনেকগুলো হয়েছে, আমেথির মানুষ আজকের দিনে পস্তাচ্ছে, গতবারের যে ভুল করেছে তারা সেটাকে রিয়েলাইজ করে পস্তাচ্ছে, যাতে আর ভুল না হয় তাদের। স্মৃতি ইরানি সব থেকে বড়, গতবারের একটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 13 টাকা চিনি খাওয়াবেন। এটা স্মৃতি ইরানির গলার ফাঁস হয়ে গেছে। এই চিনিটাই বিষ হয়ে আজকে স্মৃতি ইরানিকে পান করতে হচ্ছে, যে 13 টাকা তিনি চিনি খাওয়াবেন বলে আমেথির জনগণকে কথা দিয়েছিলেন, সেটা 5 বছরেও রাখতে পারেননি। অর্থাৎ অমিতাভ বাবুর ভাষ্য অনুযায়ী প্রগতির কাঁধে ভর রেখে এই বিজেপি এগোচ্ছে, এবং স্মৃতি ইরানি প্রগতির কাঁধেই ভর রেখে এগোচ্ছে। যদিও প্রদীপ সিং সে সম্পর্কে চিনি, যে 13 টাকা কিলো দরে তিনি চিনি দেবেন বলেছেন, সেই প্রতিশ্রুতি থেকে ভঙ্গ হয়েছে। আসলে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ, এটা ভারতবর্ষের ট্র্যাডিশন। তারক ভদ্র অনেকক্ষণ থেকে কিছু বলার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তা আমি একদম আপনাকে বলছি যে আমেথিতে আপনার গেলবারে হেরে গিয়েছিল, সেটা ওই জুমলার ওপর বেস করে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, হেরে গিয়েছিল কংগ্রেসের ঘর থাকা সত্ত্বেও। এবারে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, সিটিআরের জামানত চলে যায় ওখানে এবার। কারণ ওই ডেভেলপমেন্ট যে শুনছিলাম না, কোন ডেভেলপমেন্ট একটা, নট এ সিঙ্গেল একটা যদি প্রমাণ দিতে পারে, আমি কংগ্রেস করা ছেড়ে দেবো, অন ক্যামেরা অন মিডিয়া বলছি আমি, একটা যদি কোন রকম আমেথিতে কোন রকম কোনো উন্নয়নের কিছু হয়ে থাকে, একটা না সিঙ্গেল একটা চায়ের দোকান বিজেপির পক্ষ থেকে বা বানানো হয়নি, এটা চায়ের দোকানও না। আজকে যে মিথ্যা কথা বলে আর কত জুমলা আর কত মিথ্যা দিয়ে দেশের মানুষকে বোকা বানাবেন, আর পারবেন না বানাতে। সিটিআরনি এবার দৌড়ে কুল পাবেন না যে কোন রাস্তা দিয়ে উনি জামানত বাঁচাতে পালাবেন, সেই জায়গায় ওরা দাঁড়িয়ে যাবে। যেটা প্রতিবিকটাকে বলছিল যে ওখানে কতগুলো প্রতিশ্রুতি সিটিআরনি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওনাকে সেইভাবে এলাকার মানুষ পায়নি, এবং এলাকার মানুষ ক্ষিপ্ত। এই কদিন আগে একটা ভিডিওতে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেইখানে স্মৃতি ইরানি গেছিল বোঝাতে ভোট দেওয়ার জন্য, এবং রাহুল গান্ধীর এগেন্সটে কথা বলতে গেছিল। ওখানকার পাবলিক তাড়া করেছে, রীতিমতো গো ব্যাক করেছে, তাড়া করেছে। অতএব ওই মিথ্যাবাদী আর ভাওতাবাজি একদম ওই টপ টু বটম, নরেন্দ্র মোদী থেকে শুরু করে নিচ অব্দি মিথ্যাবাদী, মিথ্যা আর চলছে না, মিথ্যা দিয়ে মানুষ আর শুনছে না। আমরা দেখেছি গতকাল রবিবার দিন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের একটি সভায় স্ট্যাম্পেড হওয়ার উপক্রম হয়েছিল, তারা ভাষণ না দিয়ে চলে গেছিল, অর্থাৎ জনতার ঢল নেমেছিল সেখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসছিলেন মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরী সম্পর্কে কিছু মন্তব্য করেন, যদিও তিনি আজকে সেই মন্তব্য থেকে ব্যাকট্র্যাক করেছেন। কিন্তু এটা কি কংগ্রেসের ঘরোয়া কন্দলের পরিচয় নয়? না, আমি একটা কথা বলি, মল্লিকার্জুন, আপনি কথাটা বললেন একটু ভুল বললেন, আমি সেই জায়গাতে একটু শুধরে দিই আপনাকে। মল্লিকার্জুন এসছিলেন মালদা দক্ষিণে ঈশা খানের ভোট কেন্দ্রে, 5ই মে যে বক্তব্যটা রেখেছিলেন সেটা বিজেপির এগেস্টে, এবং এইখানের যে রাজ্য যে সরকার চলছে তার বিরুদ্ধে। মল্লিকার্জুন খার্গে কি কি বলেছেন যদি বলেন, আমি আপনাকে এক্ষুনি টোটাল বয়ানটা, মানে পার্টিকুলারলি যেটা বলেছেন সেই বয়ানটা আমি আপনাকে। প্রদেশ কংগ্রেসের অফিসে মল্লিকার্জুন খার্গের ছবিতে কেন কালি দেওয়া? এবার আমি বলি আপনাকে, এইবার পরশুদিনকে মল্লিকার্জুন খার্গে একটা
দিল্লি থেকে একটা প্রেস করে কনফারেন্স করেছিলেন, সেই প্রেস কনফারেন্সে পাশে শরদ পাওয়ার ছিলেন। আমি সব জানি, আমি এবার এগুলো সেইখানে দাঁড়িয়ে কোনো কথা তারা নয়। বলতে দিন আমাকে, আমার কথা সেইখানে হচ্ছে দাঁড়িয়ে কেন- মল্লিকার্জুন খাড়গে মল্লিকার্জুন আমার শেষ খাড়গে করতে দিন। ছবিতে কেন কালি আমার দেওয়া শেষ হলো? করতে দিন। কেন কালি দেওয়া আমি হলো? শেষ করি কথাটা। মল্লিকার্জুন খাড়গে উনি যে কথাটা অধীর চৌধুরী সম্বন্ধে বলে ফেলেছেন, কোথা থেকে বলেছেন, কিভাবে বলেছেন জানি না। আমরা অধীর চৌধুরীর সৈনিক হিসেবে অধীর চৌধুরীর পাশে আমরা আছি, সবসময় থাকবো, ওনার লড়াইয়ের সাথে আছি। শুধু তাই নয়, আজকের অধীর চৌধুরী যে হাইকমান্ড অধীর চৌধুরীকে দেখানো হয়েছে, সেই হাইকমান্ডে অধীর চৌধুরী নিজে আছে। কারণ ওই যে আমাদের কংগ্রেসের যে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটিতে 5 নম্বর নামটাই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। 5 নম্বর নামটা, সেই 5 নম্বর নামে যিনি অধিকারী, যিনি পার্লামেন্টের বিরোধী দলনেতা ছিলেন, যিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, একত্রে উনি প্রদেশ কংগ্রেস সভাপতি, সেখানে মল্লিকার্জুন খাড়গে যেভাবে কথাটা বলেছেন অন প্রেস, সেইটা ওনার হয়তো আবেগ থেকে বেরিয়েছে বা কেন বেরিয়েছে সেটাকে আমরা সমর্থন করি না। পরবর্তীকালে মল্লিকার্জুন খাড়গে নিজেই ব্যাপারটা ইউটিলাইজ মানে বুঝতে পেরেছেন যে ওইটা উনি ভুল করেছেন। কারণ উনি দলের যার না, এগেইনস্টে বলছেন, আমার প্রশ্ন যে যার এগেইনস্টে বলছেন, মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি দেওয়া হলো, একটা দেখুন, ভোট এই তো- চলছে, দেখুন, লোকসভা ভোট চলছে, দেখুন সেই এইটা সময় দেখুন কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বটা এভাবে প্রকাশ করা জয়ন্তদা, আমি একটা কথা আপনাকে বলি। কংগ্রেস পার্টিতে প্রকাশ্যে যেটা আমরা সমালোচনা করতে পারি, আমরাই আবার শুধরাতে পারি, আমরাই আবার ঠিকঠাক করতে পারি, এটা একমাত্র দল কংগ্রেস, অন্য কোনো দলের দ্বারা সেটা হয় না। কারণ সেই বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা অন্য কোনো দলের নেই। নিজেদের দৈন্যটা প্রকাশ করে না ফেলে না, একদমই না জয়ন্তদা, আজকে- একদমই না। অধীর রঞ্জন এক চৌধুরীর মিনিট, সৈনিক বলতে দিন। আমরা, সেই অধীর রঞ্জন চৌধুরীর সৈনিক হিসাবেই আবারও বলছি, এক মিনিট, যেটা বলতে মল্লিকার্জুন দিন। খাড়গে করেছেন সেটা বলতে উনি দিন। ঠিক করেন না, কংগ্রেস তিনি হচ্ছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি ঠিক করেননি। না না না, এইটা উনি যদি এইটার প্রেসে কার এগেইনস্টে বলছেন কথাটা, অধীর রঞ্জন চৌধুরী এগেইনস্টে। অধীর রঞ্জন চৌধুরী কে? যে ওয়ার্কিং কমিটির উনি প্রেসিডেন্ট, সেই ওয়ার্কিং কমিটির মেম্বার অধীর রঞ্জন চৌধুরী, এবং নামটা তার 5 নম্বরে আছে, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, আমি বিরোধী দলনেতা আমি ছিলেন কোনো কংগ্রেসের। ডিবেট করছি না। আমার সেইখানে বক্তব্য দাঁড়িয়ে আজকে ওপেনলি আজকে- হাইকমান্ড হিসেবে আজকে মল্লিকার্জুন উনি কি খাড়গে করে বলেছেন, বলেন এটা? আজকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন অধীর চৌধুরী হচ্ছেন কংগ্রেসের সিপাহী। তাহলে তো এই- যদি এই যে যদি মল্লিকার্জুন খাড়গে এটা বলে থাকেন, যদি মল্লিকার্জুন খাড়গে বলে থাকেন যে অধীর রঞ্জন চৌধুরী দলের সিপাহী, সেটা মল্লিকার্জুন খাড়গেও দলের সিপাহী, তারক ভদ্রও দলের সিপাহী। কারণ আমরা দলটা করি, দলের না, আমরা না, সৈনিক, মল্লিকার্জুন এটাই খাড়গে স্বাভাবিক। অধীর চৌধুরীকে উপরে তুলেছেন, তিনি বলেছেন দলের একনিষ্ঠ সিপাহী। হ্যাঁ, তার মানে কি? আমি তারপরে উপরে তোলার কারণটা কি? তারপরে বললাম তো আপনাকে, আমরা বললাম, তারপরে মল্লিকার্জুন খাড়গে যেটা সেদিন বলেছিলেন, ওকে আগে সেটা উনি থামান, তবে তো realize আপনি করতে পেরেছেন, অনেকক্ষণ ভুল আমাকে টাইম বলেছেন। দিচ্ছেন। না, আমি আপনাকে আর সময় ঢাকের দিচ্ছি। আওয়াজ থামলে ভালো, ওকে না থামালে আমি আমরা কি করে ফাঁকা বুঝবো? ডাজ বাজাই না। এক মিনিট বলতে দিন। আচ্ছা, এই ঘটনা মল্লিকার্জুন কি বলেছেন? ইউ আর অ্যাট লিবার্টি টু গো, ইউ আর নোবডি টু টেক ডিসিশন। ওইখানে প্রণব মুখার্জির ধুতির খোঁচা খুলে দিয়েছিল, প্রণব মুখার্জির ধুতির খোঁচা খুলে দিয়েছিল কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনে প্রণব মুখার্জির ধুতির খোঁচা খোলা হয়েছিল। বিরতির পর আমরা আবার ফিরে এলাম ভোট যুদ্ধের 5ম দফায়, এবং এই দফাতে যাওয়ার আগে অর্থাৎ বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম কংগ্রেসের দৈন্য নিয়ে। অমিতাভ বাবু কিছু বলছিলেন। অমিতাভ বাবু, আপনি আমি যেটা বলছিলাম, কংগ্রেসের দৈন্য শুধু আজকে প্রকাশ হয়েছে তা নয়, প্রণব মুখার্জির ধুতির খোঁচা খুলে দেওয়া হয়েছিল, ওই বিধান ভবনে খোলা হয়েছিল। তাতে কোন প্রণব বিজেপি মুখার্জি পাবে কি? লাত মেরেছিলেন তাতে তার বিজেপির কি? উদ্দেশ্যে। তাতে সেই বিজেপির প্রণব কি? মুখার্জি, তাতে বিজেপির কি? বিজেপি কিছু নয়, বিজেপির কি? তিনি একটা রাজনৈতিক নেতা, কংগ্রেসের দৈন্যটা প্রকাশ পায়। তারা বিজেপির আমরা কি? রাজনৈতিক বিজেপির মতো, কিছু নয়। বিজেপির আমরা মতো পরিবার আদানির মুক্ত সাথে দল, বসে নেই। আমরা পরিবার মুক্ত নরেন্দ্র মোদীর মতো রাজনীতি চাই, আদানির কাছে পরিবার বসে নেই, মুক্ত পাগল। রাজনীতি চাই। আদানির পাগলে বসে নেই, আদানি নরেন্দ্র মোদীর মতো। আজকে ফ্যাক্টরি করেনি, নরেন্দ্র মোদীর আদানি মতো 60 সাল থেকে পাগলে করেছে। বসে নেই আদানি। আদানি আমরা 60 এই সাল আলোচনা থেকে করেছে। ছাড়বো, তবে আমরা আজকে সরাসরি এখান থেকে চলে আসবো চলে যাওয়া। পশ্চিমবঙ্গের নির্বাচনে। পশ্চিমবঙ্গে আজকে 7টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি এবং অবশ্যই বনগাঁ কেন্দ্রে। এই আলোচনায় আমরা আসবো। এই 7টি কেন্দ্রে যে ভোট হলো, গতবার নির্বাচনে 4-3 ছিল ফলাফল, 4 ছিল তৃণমূল কংগ্রেসের এবং 3 ছিল বিজেপির। এবারে পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে মনে হচ্ছে প্রদীপ সিং? দেখুন, এবার আমি আপনাকে আগেও বললাম যে এবারে আমরা 7-এর 7ই করতে যাচ্ছি, এবং আমরা তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এবার 2024 সালে প্রতিষ্ঠা পেতে যাচ্ছি আপনার পার্লামেন্টে।
সংখ্যা তত্ত্বের নিরিখে আমরাই হব তৃতীয় বৃহত্তম দল। তা সুতরাং আমাদের পক্ষে যে ভোটটা ভালো হবে এটা নিয়ে কোনো সংশয় রাখে না। তবে দুর্ভাগ্যজনক যে মাঝপথে হঠাৎ করে বনগাঁ অঞ্চলে যে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি শুরু হয়, তাতে খানিকটা ভোট ব্যাহত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বৃষ্টি থেমে যাওয়ার পর আবার ভোট চালু হয়। তা ভোট হয়েছে কতটা পার্সেন্টেজ আমার এখন দেখা হয়নি, দেখলে আমি বলতে পারবো। 7-7 করার অঙ্গীকার করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। অমিতাভবাবু, আপনি কি বলবেন? আমাদের অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। হুগলিতে আমরা 3টের মধ্যে 3টা পাবো, 7-এর মধ্যে 7 যদি কেউ পায় সেটা বিজেপিই পাবে। তাহলে একটা সব থেকে বড় জিনিস হয়েছে রামকৃষ্ণ মিশন, সে ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন, এদের ওপর যে গালাগালিটা করা হয়েছে গত 3 দিন আগে, এটা ইমামরা তারা নিজেরা প্রকাশ্যে ফতোয়া দিচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলার নয়। আর তৃণমূলের সুপ্রিমো যেটাই, আর গতকাল জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের 3 জনকে, 5 জন সন্ন্যাসীকে এবং 2 জন কর্মচারীকে বার করে নিয়ে যাওয়া হয়েছে, বলা হচ্ছে জায়গাটা অকুপাইড ল্যান্ড। আর এই জন্য আমরা বলছি 30-38 এই দুটো সংশোধন দরকার। এই জিনিসটা একটা ভারতীয় জনগণের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যেও একটা ভীষণভাবে রিয়াকশন করেছে, যেখানে ইমামরা পর্যন্ত লিখিতভাবে তারা বিয়ে দিতে পারে। আর এখানে কার্তিক মহারাজের মতো যে সন্ন্যাসী, যে তাকে বলা হচ্ছে রেজিনগরে তিনি নাকি এই কাজটা করেছেন, তিনি তো অলরেডি বলে আমরা আসবো এই আলোচনায়। প্রদীপ সিং কিছু বলছে। আমি এই ইম্প্যাক্টটা খুব বড় আপনার হবে। কার্তিক মহারাজের নাম করে এই আরএসএস এর কিংবা বিজেপির লোকরা যে নাচানাচি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনি এই যে অভিযোগ এনেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। এবং আমি আপনাকে বলি, এতদিন পর্যন্ত কোর্টের জাজদের কিনে নিয়ে রাজ্যসভার এমপি করা, কিংবা বিভিন্ন সংস্থার প্রধানদের সেনাবাহিনীর থেকে চিফকে তুলে এনে রাজ্যসভার লোকসভার প্রার্থী করা, মানে প্রাইজ দেওয়া আর কি, এখন সাধু সন্তদের যে বরাবর করেই এসছে বিজেপি, তাদেরকে প্রাইজ শেখানো অনন্ত, কি নাম, কার্তিক মহারাজ। কার্তিক মহারাজের লোভ হয়েছে, তিনি ভারত সেবার সঙ্গে স্বামীজি, তিনি কিছু পেতে গেলে তার ওই স্বামীজি থাকাটা কিংবা সাধু সন্তের জীবনযাপন তার ভাল লাগছে না, তারও কোথাও প্রাইজ পাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। যোগী আদিত্যনাথের মতো কোনো জায়গায় মুখ্যমন্ত্রী হতে চাইছেন? আমি সেটা বলতে পারছি না, সেটা বলতে পেলে আমি নিজেকে গর্বিত বোধ করতাম, কিন্তু তারও কিছু লোভ হয়েছে। তিনিও ওই জীবন, সাধু সন্তদের জীবন ছেড়ে এসে খানিকটা শাসনতন্ত্রের জীবন কাটাতে চাইছেন। সেই জন্যে সেই প্রলোভিত অবস্থা, যে তিনি যা যা কাজ করার দরকার বিজেপির তরফ থেকে, বিজেপির ইনস্ট্রাকশানে, বিজেপির সরাসরি নির্দেশ, ভারত সেবার সংঘের মতো একটি একটা এনজিও কিংবা আজকের দিনে একটি সংস্থা, সংগঠন, যে এরকম সংগঠনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, তিনি এরকম নোংরামো কাজ করতে পারেন, এটাই বাংলার মানুষ ভাবতে পারছে না। তারক ভদ্র, এই যে কার্তিক মহারাজ সম্পর্কিত বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক সংস্থা, তার প্রধান, তার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সম্পর্কে আপনার মতামত কি? দেখুন, কখনোই কোনো সন্তকে বা কোনো স্বামীজিকে বা ধর্মীয় কোনো সংস্থার যিনি মাথা, তাদেরকে নিয়ে কোনো কথাকে বলে, আমি তো কথা বলা আমি অনুচিত মনে করি এই কারণে যে একজন সন্ত বা সন্ন্যাসী তারা ধর্মীয় প্রচারটাই করে, তারা ধর্মটা নিয়েই থাকে, তারা কোনো রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে বলে আমার জানা নেই। যেমন ভারত সেবা আশ্রম সংঘ, এরা কোনো রাজনৈতিক মঞ্চ ইউজ করে না। যেমন আমি নাক্তারবাড়ি শ্রীগুরু সংঘ আছে, এরকম যেসব আছে যারা, তো এরা করে না। তো যার জন্য এরা রাজনৈতিক মঞ্চ ইউজ করে না বলেই এদেরকে নিয়ে সেভাবে কোনো তারকদাকে বলতে চাই, গত 2019 সালে পার্লামেন্টে 14 জন সাধু নির্বাচিত হয়েছিলেন। সেই সাধুরা কোন কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? গোরখনাথের যিনি অধ্যক্ষ, তিনি তো এমপি ছিলেন। গোরখনাথের যিনি আজ বর্তমান মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তার যিনি গুরু, তিনিও এমপি ছিলেন। তাহলে সমস্ত সংগঠনে সাধুরাজকে সাধু নেই, সাধুরাজকে ওই সামাজিক আর ওই প্রলোভিত ওই আপনার ওই নরেন্দ্র মোদীর প্রসাদ পাওয়ার জন্য এত লোভিত। কথাটা আমার শেষ হয়নি। এবার এই ধরনের সংস্থা থেকে কারা রাজনৈতিক মঞ্চে যায় বলে আমার মানে ধারণা নেই, বা দেখিনি, আমি কত যেগুলো চিনি। তো আজকে যেটা প্রদীপ যে কথাটা বললো, আমি এটা বলতে যাচ্ছিলাম যে আজকে কিছু কিছু সন্ন্যাসী যেমন যোগী আদিত্যনাথ, এই ধরনের কিছু কিছু সন্ন্যাসী যারা পার্লামেন্টে গেছে, বা যারা আজকে চিফ মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, সিএম হয়ে বসে আছে, তো এই ধরনের সন্ন্যাসীদের আমার মনে হয় তাহলে সন্ন্যাস ধর্মটা হচ্ছে, সন্ন্যাস ধর্মটা এমন একটা ধর্ম যেটা নিজের শ্রাদ্ধ শান্তি করে সন্ন্যাস ধর্মটা নিতে হয়। তো
তো সেইখানে সে কোনো সাংসারিক কোনো মায়া মমতায় জড়িয়ে থাকবে না বলে, তো সেইখানে সন্ন্যাসীরা যখন এই রাজনীতির ময়দানে নাবে, তার মানে কিছু পাওয়ার আশায় নাবে। তো সেই ধরনের সন্ন্যাসীদের আমার মনে হয় সন্ন্যাসী বেশটা নামটা ছেড়ে দিয়ে তার সাদা বস্ত্রে ফিরে এসে করাটাই মনে হয় বাঞ্ছনীয়। ঠিক আমরা সেইখানে সন্ন্যাসী দাঁড়িয়ে ইস্যু থেকে একটু অন্য না, না, ইস্যুতে যাবো সেইখানে এবারে। দাঁড়িয়ে- তার সেইখানে কারণ দাঁড়িয়ে- আমার মনে হচ্ছে কার্তিক মহারাজ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি, এবং সেই উক্তির পর আজ তিনি পরিষ্কার বলেছেন যে কার্তিক মহারাজ সম্পর্কে তার কাছে সব খবর নখদর্পণে আছে, প্রয়োজন মতো তিনি সেই আয়ুধ ব্যবহার করবেন। না, এবার যদি সেইখানে কার্তিক মহারাজ যদি চ্যালেঞ্জ করেন উল্টো, Already যে তাহলে আমাকে করেছেন। যদি চ্যালেঞ্জ করেন Already আমার কার্তিক প্রমাণ মহারাজ চাই। already challenge তাহলে করেছেন। চ্যালেঞ্জ Already করলে যদি করেছেন। প্রমাণ চায়, প্রমাণ দিতে না পারলে তো তাহলে তো ওনারাও ছেড়ে দেবেন না। আমি ওনারাও একটা বলবেন। অন্য বিষয় বিনোদন ভট্টাচার্য। আজকে টোটাল ভোটারের সংখ্যা ছিল 1,25,23,702 জন। এই ছিল টোটাল ভোটারের সংখ্যা। তার মধ্যে পুরুষ ছিলেন 63,51,720 জন এবং মহিলা ছিলেন 61,72,34,034 জন মহিলা। এই যে মহিলার সংখ্যা, 61 লাখের ওপর মহিলার সংখ্যা, এই ভোটটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে না? আপনার কি মনে হয় অমিতাভ বাবু? না না, কোনো মতে যাবে না, কোনো মতে এগুলো যাবে না। মহিলাদের জন্যে যে আমাদের সেলফ হেল্প গ্রুপ যেগুলো দেয়া হয়েছে, ড্রোন দিদিমণি যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, 3 কোটি মহিলাকে আমরা লাখপতি করব তাদের কাজের মাধ্যমে, ফ্রিবিস নয়, এবং তাদের কোটিপতি কাজের নিয়োগ মাধ্যমে। আর কবে করবে? এই ঘটনাগুলো যে সরকারি আমাদের থাকছেন না আছে তো। অলরেডি করা হয়েছে। ওনারাও সরকারি থাকছেন না। এবং সেইটা কবে করবেন? দেখুন এই সব 10 বছরে কিছু হয়নি, আবার এখন করবে। অসভ্য লোককে দিয়ে ওর না, সময় এই আমরা 10 প্রয়োজন বছরে করছি না। হয়নি, এখন এই করবেন। এই অসভ্য লোকগুলি হচ্ছে আমাদের আমরা প্রশ্ন বুঝিয়ে এটা, দেয় এটা আমার যে প্রশ্ন। আমরা কত না, সুন্দর এটা করে আমার কথা প্রশ্ন, বলতে 10 পারি। বছর হলো না, এখন করুন, না, প্রশ্ন এই এটা। জিনিসটা হয়নি। এই যে মহিলারা, তার এমনকি মুসলমান মহিলারা পর্যন্ত ট্রিপল তালাক থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন। এখন খুঁজে তারা বেড়াচ্ছে স্বাভিমান মোদিকে। হচ্ছে, নিজের পায়ে এখন তারা নরেন্দ্র মোদিকে দাঁড়াচ্ছেন। খুঁজে বেড়াচ্ছে। তারা ভাগীরথী দুগ্ধ প্রকল্প উঠে গেছে, কিন্তু অন্যান্য দুগ্ধ প্রকল্পগুলো এসছে। সেটা দাদা, মিথ্যে বন্ধ করুন। বাসেরাতে ভারতবর্ষের মানুষ পাগল। এবং সে দুঃখ তাদের পাগল করে দিয়েছে 10 বছরে। মিথ্যে বন্ধ করুন। এই এই কথাগুলো যে যে মিথ্যে বন্ধ করুন। 61 লক্ষের বেশি মেয়ে, এই কথা ভারতবর্ষের মহিলা ভোটার, যে জনগণকে মহিলা ভোটার কংগ্রেস আজকে নেতা রয়েছে, বলছে ছাগল। সেই মহিলা এবার ভোটার, শুনুন, যে 61 লক্ষের বেশি মহিলা মানুষের ভোটার, সম্বন্ধে এটা কি ধারণা। মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা অনুকূল অবস্থা তৈরি করতে পারে 61 লক্ষের বেশি মহিলা ভোটার? দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী এবং মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে যে মহিলাদের, যে সমস্ত মহিলারা আজকে বাড়িতে তাদের আত্মসম্মান বোধের লড়াই লড়তেন নিশ্চুপ হয়ে সংসারে, তাদেরকে বলিয়ান করেছেন, এটা নিয়ে তো কোনো সংশয় রাখে না। তারপরে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে আমাদের বাংলায় একটা মানুষ পাচারের যে ব্যবসা ছিল, সেই বড় ব্যবসাটাকে আটকানো গেছে। সুতরাং মহিলাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর কাজ করে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নিরন্তর কাজ করে যাচ্ছে। আজকের দিনে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, কালের দিনে হয়তো সেটা বাড়বে। তা সে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে মানুষের সমস্ত পরিবারের সমস্ত নারীকে তিনি বলিয়ান করেছেন, যাদের কাছে অর্থ আছে, যাদের কাছে অর্থ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে যাবে এমনই অনুমান করা হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বাক্সে যেতে পারে প্রদীপ সিং এর ভাষ্য অনুযায়ী। আমরা এবার কেন্দ্র ওয়ারি হিসেবে যাব। কেন্দ্র ওয়ারি হিসেবে প্রথমে আসে শ্রীরামপুরের কথা। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের 3বারের এমপি, এবং একই সঙ্গে এবারে কল্যাণ ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তার প্রাক্তন জামাতা কবির শঙ্কর বসু এবং দীপশিত ধর, বাম কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। কি মনে হচ্ছে অমিতাভ বাবু? একজন ISF ও বোধহয় আছে ওখানে। তিনি কিন্তু নট ইন দ্য ফ্রে, অর্থাৎ যদি বলা হয় তিনজনকেই আমরা ধরবো। আমি কাউন্টিংয়ের কথা বলছি। একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থাটা, তিনি যেভাবে ঔদ্ধত্য সারা ইয়েতে প্রকাশ করেছেন গত 3টে টার্মে, মানুষের কাছে নিজের ক্যারেক্টারটাকে যেভাবে তুলে ধরেছেন, তার যে এমপি ল্যাডের টাকাটা ফেরত চলে যাচ্ছে, ডেভেলপমেন্টের কাজ কিছুই যে তিনি করতে পারেননি, একটা ইউনিকর্নকে সেখানে ধরে আনতে পারেননি। ইউনিকর্নকে ধরে কয়েকটা ফ্যাক্টরিকে তৈরি করা যেত। আজকে হিন্দ মোটর, সেখানে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল তৈরি হবে, এই প্রতিশ্রুতি অলরেডি হয়ে গেছে। এবং আমার এলওপি নেতা তিনি বলেছেন আমরা টাটাকে হাতে পায়ে ধরে সেখানে আনবো। এই কোনো ঘটনা এই তৃণমূল কংগ্রেসের এতে ঘটেনি, এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেন। অর্থাৎ কবির শঙ্কর বসু সেখানে জিতবেন বলে অমিতাভ বাবু মনে করছেন। আপারিনের ব্যারিস্টার, ভারতবর্ষের সব থেকে কম বয়সী ব্যারিস্টার, হ্যাঁ, এবং বলুন। আপারিন, তারপরে- লোয়ারিন নয়। আপনার শ্রীরামপুরে জিতবে, আমি আপনাকে বলে দিচ্ছি, বাম কংগ্রেস জোটের প্রার্থী ইপ্সিতা ধর।
জিতবে, মেয়েটা দীপশিতা নয়, দীপশিতা ধর। দীপশিতা ধর ও জিতবে। আমি কারণ পরিষ্কার করে প্রথম বলতে হচ্ছে- পারি না। প্রথম হচ্ছে অল্প বয়সী এবং লড়াকু মেয়ে এবং শিক্ষিত মেয়ে, ও ওখানে জিতছে, এতে কোনো বল নেই। আপনি মিলিয়ে নেবেন 4 তারিখের রেজাল্টটা। 4 তারিখের 4 রেজাল্ট আমরা তারিখে লক্ষ্য রাখবো। শ্রীরামপুরের দিকে, শ্রীরামপুরে হ্যাঁ, আমরা কল্যাণ জানি বন্দ্যোপাধ্যায় ত্রিমুখী হেরে প্রতিদ্বন্দ্বিতা ওখানে কল্যাণ দীপশিতা বন্দ্যোপাধ্যায়, ধর জিতছে, দীপশিতা চোখের ধর এবং একই সঙ্গে কবির শঙ্কর বসু, যে কবির শঙ্কর বসু হচ্ছে প্রাক্তন জামাতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপারিনের ব্যারিস্টার, দ্বিতীয়ত ভারতবর্ষের সবথেকে কম বয়সী যে ব্যারিস্টার। আসনে যাব আমরা সেটি হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে সাজদা বেগম, আমরা জানি তিনি হচ্ছেন একজন প্রাক্তন বিধায়কের স্ত্রী সাজদা বেগম। সাংসদের। আপনার কি মনে হচ্ছে? সাংসদের সাংসদের স্ত্রী সুলতানা বিধায়ক স্ত্রী। ছিলেন, আবার সাংসদ হয়েছিলেন। বিধায়ক ছিলেন, পরবর্তী বড় তিনি সাংসদ হয়েছিলেন। বলবেন সাজদা আহমেদ কি তার নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন? এটা নিয়ে আমি আগেরটা বলা উচিত ছিল, আপনি আমার প্রশ্নটা রাখেননি বলে। আজকে একটা ঘটনা ঘটেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্রের মধ্যে। সেটা হলো গত যে আপনার কি বলে ওটাকে, যে মানে আরে কি দল পেয়েছে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী গতকালকে মদ্যপ অবস্থায় থেকে একটি বাড়িতে গিয়ে বধূ নির্যাতনের মানে হ্যাঁ ঘটেছে, সেটা নিয়ে কিন্তু কেউ বললেন না। এবং সেটার ভিত্তিতে কিন্তু আজকের দিনের ভোটের অংশ সমস্ত কিছু বদলে যেতে পারে, এটা নিয়ে কেউ ভাবছে না। শাহজাহান কাণ্ড বদলাবে না। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কি নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করে? এটা নিয়ে কোনো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো কেন্দ্রীয় বাহিনী কি নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করে? এটা নিয়ে কোনো সংশয় আছে কি? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রতিনিধিত্ব করেন, এটা নিয়ে কোনো সংশয় আমি নেই। অবশ্যই বলবো, কেন্দ্রীয় বাহিনী যখন আসে, গতবার শীতলকুচিতে যখন গুলি করেছিল বুকে, আমরা দেখি তখন কি কেন্দ্রীয় বাহিনী এসছে, ওই জামা কাপড় খুলে বন্দুক এক জায়গায় রেখে দিয়ে গেঞ্জি পরে স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে। কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনী আপনি কিন্তু আমার এরিয়া বা কোনো এরিয়া বাংলার বুকে চেনে না। কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে? রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ যদি ঠিকঠাক পরিচালনা না করে নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য, সেটা কেন্দ্রীয় বাহিনীর দোষ না, বা কেন্দ্রীয় বাহিনী সেই জায়গা খুঁজে করবে, এটা হতে পারে। মানে রাজ্য পুলিশ আপনি বলছেন অবশ্যই তৃণমূল তাই। কংগ্রেসের রাজ্য পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে রাজ্য আছে? পুলিশ তো দেখবে, এটা কে দেখবে? না, তাহলে কি রাজ্য পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে আছে? যদি আপনি বলেন যেটা প্রদীপ যে কথাটা তা বলল, ধর্ষণটা কি রাজ্য পুলিশ করেছে না কেন্দ্রীয় বাহিনী করেছে? কেন্দ্রীয় বাহিনীর লোকই করেছে। সেইখানে সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে যে লোকাল পুলিশ, এটা তারা ধর্ষণ তাকে arrest করবে। বলছি না, আমি বলছি শ্লীলতাহানি, মলেস্টেশন। শ্লীলতাহানি। মলেস্টেশন মানে যেটা করেছে, শ্লীলতাহানি। শ্লীলতাহানি যেটা বলা হয় সেটা করেছে, সেটার জন্য অ্যাকশন নেবে কে? এদের উপর অ্যাকশন নেবে তখন কিন্তু লোকাল পুলিশই action এবং নেবে। তিনি অ্যারেস্ট হয়েছেন। ঠিক আছে, লোকাল পুলিশ অ্যাকশন নেবে। তা এইটা কিন্তু মানে বলা যায় যে প্রশ্ন হচ্ছে এটা যে দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় প্রশ্ন পুলিশ হচ্ছে যেমন আসে ভোট কেন্দ্রীয় করাতে। বাহিনী কি নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করেন? দেখুন জয়ন্ত দা, নরেন্দ্র মোদী প্রতিনিধিত্ব এখন কেন্দ্রের যা সংস্থা ছিল, যেসব সংস্থা ইডি বলুন আর অন্যান্য যেগুলো বলুন, সিবিআই বলুন, এই ডিফেন্স বলুন, এগুলো তো স্বশাসিত সংস্থা। টোটালটাই সব তো স্বশাসিত। দাদা তারকদা বলতে পারছে না, Control- আমি control কেন্দ্রীয় by- বাহিনীকে সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহ Control by প্রতিনিধিত্ব নরেন্দ্র মোদী। করে, সেটা আমি তার উদাহরণস্বরূপ বলছি। আজকে লকেট বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, যিনি যেখানে যেখানে অভিনয় করতে গেছেন, যখন গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, মানুষ যখন গো ব্যাক বলছে, জুতো দেখাচ্ছে, তখন লকেট চট্টোপাধ্যায়কে সেইখানে লকেট চট্টোপাধ্যায় ইচ্ছা করে সেইখানে একটা অশান্তি পাকানোর জন্য প্রবেশ ঘটাচ্ছে থ্রু এই সিকিউরিটিকে সামনে রেখে। এই সিকিউরিটিকে তুলে নিয়ে লকেট চট্টোপাধ্যায় কলিজার কটা দম আছে, আমি দেখতে চাই যে ওইখানে ঢুকবেন। না, তার লকেট সিকিউরিটিকে চট্টোপাধ্যায়- ব্যবহার করা করছে লকেট এবং চট্টোপাধ্যায় সিকিউরিটি 2019 ইনস্ট্রাকশন অফ সাংসদ। বিজেপি ক্যান্ডিডেট। যেমন আমি আপনাকে বলি, আরেকটা উদাহরণ দিই, ব্যারাকপুরের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যাচ্ছে, সমস্ত জায়গায় এই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে না, অর্জুন সিং অভিযোগ করেছেন যে পার্থ ভৌমিক তার এজেন্টদের 3টি বুথে বসতে দেননি। দাদা 2225 বুথ, তার মধ্যে 3টে বুথে বসতে দেয়নি। বুথেই বা কেন বসতে এটা দেয়নি? এটা মানায় না অর্জুন সিং এর মুখে। দোদন্য প্রতাপ নাকি প্রভাবশালী, তাকে দেখে তৃণমূলীর সমস্ত নেতারা বদলে যায়, মানুষ ভয় পেয়ে যায়। পরিষ্কার বলেছেন যে পার্থ যদি ভাবেন যে খেলা হবে, তাহলে তিনি ভুল করছেন, কোনো খেলা হবে না। কোনো খেলা হবে কি হবে না সেটা 4 তারিখ বোঝা যাবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কেন অর্জুন সিং এই কাজটা করছে? কেন্দ্রীয় বাহিনীকে কেন? তার মানে এদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়ে সঠিকভাবে ইনস্ট্রাকশন নিয়ে এসছে। আচ্ছা, হুগলিতে ওদের পাঠানোই হয়েছে ইনস্ট্রাকশনে যে বিজেপির প্রার্থীদের বাঁচাও।
আমি একটা ঘটনা বলি, আমডাঙ্গা বলে একটা জায়গা, হুগলিতেই উলুবেড়িয়া হয়েছে, জনতা। সেখানকার অঞ্চল পঞ্চায়েতের আমডাঙ্গা স্বামী, ব্যারাকপুরে। আমডাঙ্গা কি একটা জায়গায়, ওই না হুগলিতে হয়েছে, পাটের সে তার স্বামী লোকেদের আসতে দিচ্ছে না, সেখানকার এএসআই এবং সেন্ট্রাল ফোর্সকে নিয়ে তাদের তাড়া করেছে, তারা পাটের ক্ষেতের মধ্যে দিয়ে ছুটছে। আপনারা টিভিতে সাংবাদিকরা সেই দৃশ্যটা দেখিয়েছেন। না, এই ঘটনাটা আজকে কল্যাণ ব্যানার্জি একটা প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় বাহিনী তাকে বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী কি তাকে চেনে না, তিনি বলেছেন, প্রশ্ন করেছেন। সেটা কি কম করেছেন আমি তো এখানে বসে অন দ্য স্পট ডিসিশন দিতে পারবো না, সে ঘটনার রেফারেন্স আমার কাছে নেই। যে কি ঘটনা সমস্ত ঘটেছে প্রার্থীরা, সেখানে বিজেপির সেখানে সমস্ত হয়েছে। প্রার্থীরা সেখানে তাদের হয়েছে। নিজেদের পুলিশ বলে মনে করছে কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীকে প্রোটেকশন নিয়ে আজকে দিনে বড় বড় যে যে কাজগুলো করছে এগুলোই অপকর্ম রেফারেন্স হয়ে করবেন যাচ্ছে। আপনারা, পরবর্তী অপকর্ম 4 তারিখের করবেন পরে আপনারা, 4 তারিখের পরে শাহজাহান 4 শেখ তারিখের পরে কাজ কিন্তু করবেন এই কেন্দ্রীয় আপনারা। বাহিনী থাকবে না, গোলাম সারওয়ার তখন ছিল। তাকে কিন্তু এই আর- বাংলায় আর- থাকতে হবে, আর রাজনীতি এখানে- করতে হবে। এখানে এটা শাহজাহান, বিজেপির গোলাম লোকেরা ভুলে সারওয়ার যাচ্ছে, ছিল বিজেপির নোয়াখালীতে। প্রার্থীরা ভুলে আর যাচ্ছে। এখানে আচ্ছা, আমি এবার শাহজাহান, আসছি বনগা এখানে- কেন্দ্র নিয়ে। বনগা কেন্দ্রেতে মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে এবং মতুয়াদের ভোটে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ দাসের সঙ্গে, যে বিশ্বজিৎ দাস একদা বিজেপির দলের ছিলেন, জেলা সভাপতি ছিলেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তৃণমূল থেকে এসেছিলেন। হ্যাঁ, তা কি অবস্থা হতে পারে এখানে তৃণমূল থেকে? এখানে আমাদের প্রার্থী 100% জিতবেন, আমাদের প্রার্থী 100। সিএ এবং শুনুন, ইউনিফর্ম সিভিল কোডের প্রতিশ্রুতি সত্ত্বেও সত্ত্বেও তিনি জিতবেন, তিনি অবশ্যই জিতবেন। আমাদের ঠাকুর মশাই শান্তনু ঠাকুর, তিনি অবশ্যই তিনি জিতছেন ওখান থেকে। মানে তিনি কি হরিচাঁদ ঠাকুরের বংশধর বলে জিতবেন নাকি অন্য কোনো কারণ আছে? কাজ করেছেন যেটা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রদীপ সিং। আছেই, তার দাদা, সঙ্গে যেটা তিনি কাজ করেছেন। আউটসোর্সিং, জাহাজ প্রতিমন্ত্রী কাজ করছেন, নিজের বাড়ির নিজের দাদার সম্পত্তি তালা নিজের দায়িত্ব নিয়ে নিজের ভেঙে সেটার মধ্যে প্রবেশ করা, সেই কাজ করেছেন। নিজের বৌদির, দাদা বৌদির সম্পত্তি দখল করার কাজ তিনি করেছেন এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে, তার ফল ওনাকে ভোগতাতে হবে। এক, তিনি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তিনি মাদকদ্রব্য পাচারকারী এবং তার উত্তর তাকে দিতে হবে এই ভোটের পর। এবং সমস্ত সম্প্রদায়কে, সেই সম্প্রদায়ের মধ্যে যে ছোট ছোট আলাদা করে গোষ্ঠী তৈরি করছেন উনি, তারও উত্তর দিতে হবে। এই 4 তারিখে আপনি বুঝতে পারবেন যে ঠাকুর বাড়িতে এই শান্তনু ঠাকুরের ভ্যালুয়েশন কি। অর্থাৎ আমরা বনগাঁর প্রসঙ্গ সম্পর্কে শুনলাম, বনগাঁতে কি পরিস্থিতি রয়েছে। এবার আসছি আমরা হাওড়ার প্রসঙ্গে। হাওড়ায় প্রসূন ব্যানার্জি, তিনি একজন প্রার্থী রয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রথীন চক্রবর্তীর সঙ্গে। সেখানে সব্যসাচী চট্টোপাধ্যায় বাম প্রতিনিধি রয়েছেন, কংগ্রেসের সমর্থনে তিনি রয়েছেন। কি হতে পারে হাওড়া? আমি আপনাকে বলেছি আজকে 7টা যে 3টে আসন, যেটা হাওড়া যেটা বলছেন সব্যসাচী চক্রবর্তী, ওটা আজহার মল্লিক, সব্যসাচী চট্টোপাধ্যায় জিতবেন। হ্যাঁ, ও অলুবেড়িয়া, আর এদিকে আপনার যেটাকে বললাম এই শ্রীরামপুর, এই 3টে আসন আমাদের জন্য। অর্থাৎ দীপশিতা ধর, সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আজহার মল্লিক, আজহার মল্লিক। 3টে আসন আমরা চিনিয়ে নিচ্ছি। আপনি এটা লিখে রেখে দেন, 4 তারিখ মিলিয়ে নেবেন আমার কথার সাথে। এই 3টে আসন আমরা নিচ্ছি। একবারে বলতো ঠিক আছে? সুব্রত প্রিয়দাস সিপিএম এর নামে এই 3টে আসন আমরা আজকে নিচ্ছি। সেই সুব্রত এতে প্রিয়দাস কোনো ভুলে BJP গেছে, সিপিএম কে সাপোর্ট কোনো করতে তৃণমূল হচ্ছে। এখানে ঘেঁচতে পারবে না। এই 3টে আসন আমরা নিয়ে নিচ্ছি, একদম নিশ্চিত। প্রিয়দাস মারা গেছে, সুব্রত মারা গেছে, সিপিএম এর নামে 3টে আসনে আমরা নিয়ে নিই। 4টে আগে এরাই একবারে বলতো সুব্রত আচ্ছা, আমরা প্রিয়দাস এবার আসবো CPM এর আরামবাগে। নামে। হুগলি আরেকটি আসন হচ্ছে আরামবাগ। আরামবাগে এবার কিন্তু ব্যস্তিয়ন তৃণমূলের, কিন্তু দেখা যাচ্ছে এবারে সমস্ত নতুন প্রার্থী। কি বলবেন প্রদীপ সিং এর ব্যাপারে? মিতালি বাগ আপনাদের প্রার্থী। একদম ঠিক, মিতালি বাগ অসম্ভব পরিশ্রম করছেন এবং সুযোগ্য প্রার্থী হিসাবে তিনি আরামবাগের নিশ্চিন্তে দিন। গতবার আরামবাগে সামান্য মার্জিনে আমাদের রেজাল্ট হয়েছিল। তা আরামবাগের যদি বিন্যাস দেখেন তাহলে তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 4 আছে। এবং আমি আপনাকে এখানে বলতে পারি যে আজকের দিনে 7টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস লিড করবে এবং সামনের যে নির্বাচন আসবে 2026-এ, সেখানে বিজেপি শূন্য হবে। আচ্ছা, আমরা আসছি বিজেপির প্রতিনিধির কথায়। বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরামবাগে, তার নাম অরূপ কর্মকার। এই অরূপ কর্মকার প্রতিদ্বন্দ্বিতায় কি টিকতে পারবেন? অবশ্যই তিনি টিকে আছেন।
সাতটার মধ্যে 4টে এমএলএ আমাদের, মাত্র 1703 ভোটে আমরা আগের বার হেঁটেছিলাম, মার্জিনাল হারা। এবার সেটাকে তিনি অপরূপা পোদ্দারকে কিন্তু বদল করে দেওয়া হয়েছে। অপরূপা পোদ্দার তো তিনি চলে গেছেন, হ্যাঁ। ওই হারবেন মিতালি বাগ এসছেন, ওই অপকর্মটাকে সরাবার জন্যই উনি ওটা করেছেন। কিন্তু আজকের ইনি প্রার্থী তিনি 100% জিতবেন ওখানে। ওদিকে রয়েছেন কংগ্রেস সমর্থিত প্রার্থী বাম বিপ্লব মৈত্র। কি বলবেন বিপ্লব মৈত্র সম্পর্কে আপনার? ওর ভালো প্রার্থী, ওই জায়গাটা হুগলিতে, ওই জায়গাটাতে মানে আপনাদের সবই হচ্ছে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী, কেন? না না, আমাদের সাথে ওদের জোটে যেটা আমরা যতগুলো দায়িত্ব আমরা যেগুলো আপনার আসন দিয়েছি, বাকিগুলো তো বামফ্রন্টে দেওয়া আছে। বামফ্রন্টে আপনার সিপিআইএম আছে, সিপিআই আছে, আরএসপি আছে। বামফ্রন্টের সাথে আমাদের সবই কংগ্রেস সমর্থিত। না না, একদম মানে বামফ্রন্টের সাথে তো আমাদের জোটটা হচ্ছে বামফ্রন্টের সাথে, সিপিএম এর সাথে বা আরএসপির সাথে পার্টিকুলার এইভাবে নয়। মানে কংগ্রেসের কোনো প্রার্থী খুঁজে পাওয়া না যায় না, কেন খুঁজে পাওয়া যাবে না? না, সুব্রত প্রিয়দাস সিপিএম এর না বিশ্বাস, সে তো আর নেই না। আরে উনি কি বলেন, আমাদের এইটাই আমরা শুনে এসেছি ছাত্রাবস্থা থেকে। আরে সুব্রত প্রিয়দাস সিপিএম এর না বিশ্বাস, আজকে কোথায় গেল সেই ডিকটাম? আপনি তো ওই নরেন্দ্র মোদীর মতো বলছেন, ভিক্ষা করে খেত, আপনি তো তাই বলছেন। কখন ছাত্র, কখন চাকরি করতেন, কখন অফিসার ছিলেন। নরেন্দ্র মোদীর ডায়লগ আর আপনার আপনার ডায়লগ ব্যক্তিগত আচরণ আপনি করেন না তাই বলুন, আপনার সে ক্ষমতা নেই তাই বলুন, নিজের ব্যর্থতাটাকে বলুন, জীবনে কিছু করতে পারেন তাই বলুন। কাজে অসভ্যতার মধ্যে যাবেন না, এমনি অসভ্যতা আনসিভিলিটির মধ্যে আমরা যাবেন না। ব্যারাকপুর কেন্দ্রের দিকে তাকাই। ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং রয়েছেন প্রার্থী, যে অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন, তৃণমূল থেকে আবার বিজেপিতে গেছেন এবং বিজেপিতে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। এই আসনে কি ফলাফল হতে পারে বলে আপনার ধারণা? দেবদূত ঘোষও রয়েছেন, সেখানেও কিন্তু বাম প্রার্থী কংগ্রেস সমর্থিত। প্রদীপ সিং কি বলবেন এই আসন? দেখুন, এই আসনটা সম্পর্কে বারবার আমি অনেকবার বলেছি, এখনও বলছি, আমরা দুষ্কৃতি সিস্টেমের, সমাজ বিরোধী সিস্টেমের বিরোধী। অর্জুন সিংকে কখনোই তৃণমূলে এসেছিলেন তখন তিনি সাধু সন্ত ছিলেন এবং যখন বিজেপিতে গেছেন তখন তিনি দুষ্কৃতী, তাই তো? একটু বলেনি, আমাকে বলতে দিন, তার এই আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। অর্জুন সিংকে কিন্তু কখনোই আমরা বিধানসভা টিকিট দিয়েছিলাম, কারণ তিনি তৎকালীন বিধানসভায় জেল থেকে জিতেছিলেন প্রথমবার। এবং আমি আপনাকে বলি যে আমরা কখনোই কিন্তু পার্লামেন্টে অর্জুন সিংয়ের মতো একজন দুষ্কৃতী মানে সমাজবিরোধীকে পাঠাতে চাইনি। সেই জন্য কোনোদিন ব্যারাকপুরে এত দাপট থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও আমরা কখনো টিকিট দিইনি। এবার বলি, আমাকে বলতে দিন, আমরা কখনোই চাইনি। কিন্তু বিজেপি একটি আসনের লোভে, বাংলার একটা আসন পাওয়ার লোভে তৎকালীন অর্জুন সিংকে প্রার্থী করেছিল। এবং অর্জুন সিং যে ঘুরে এসছিল, সেটা কি তৃণমূল কংগ্রেস প্রেশার করেছিল? না, তার জ্বালায় কেন? তার ছেলের এই আজকের দিনে যদি ব্যারাকপুরের নিরীক্ষণ দেখেন, তাহলে 6-1 ওর ছেলে একমাত্র ভাটপাড়ায় জিতে আছে, পবন সিং। সেইটাও থাকবে না, সেটাই থাকতো না, সেটাই উড়ে যেত। সেই জন্য তার জ্বালায়, বিজেপির যে সাঙ্গপাঙ্গ ছিল তাদের জ্বালায়, প্রেসারে তৃণমূলে আসতে হয়েছিল। তৃণমূলে এসে কেঁচোর মতো চুপচাপ ছিল। আমি 24-এর টিকিট যেদিনকে অ্যানাউন্স হয়, যেই সভায় আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, সেই দিনকেও তিনি স্টেজে ছিলেন। তার মানে বিজেপির এজেন্ট তিনি আগেও ছিলেন, আজও তিনি বিজেপির এজেন্ট হিসাবেই তৃণমূল কংগ্রেসে ছিলেন। তা যাওয়ার পরেই, ওখান থেকে বেরিয়েই যাওয়ার পর অর্জুন সিংয়ের কি করে টিকিট কনফার্ম হয়ে যায়? অর্থাৎ অমিতাভ সেন, যেটা প্রদীপ সিং বলছেন, মুকুল রায় সম্বন্ধে কি বলা যাবে? অর্জুন সিং এজেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেস বিজেপির, এবং বিজেপির এজেন্ট হিসেবে তিনি। তাহলে মুকুল রায়, বিশ্বজিৎ, এদের সম্বন্ধে কি বলবেন? এই যে কল্যাণী, কৃষ্ণ কল্যাণী, এটা সব তো আমাদের টিকিটে জিতেছিল, তারও তো চলে গেল। তো মুকুল রায় কি বলবেন? তা আপনাদের দল থেকে এত ডিফেকশন হলো কেন? না, ডিফেকশন সকল জায়গা থেকে হতে পারে। তারা কেউ পার্টি থেকে যাননি, তারা কেউ বলছেন না আমরা এই বিজেপি থেকে চলে এসেছি, তারই তো অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে পড়ে যাবে। তারা কিন্তু ওই বিজেপির, মুকুল রায় এখনো পর্যন্ত বলছেন আমি বিজেপির এমএলএ, কিন্তু ভারসাম্য নেই। কিন্তু তিনি বিজেপির এমএলএ কখনো তিনি পদত্যাগটা করেননি, কারণ অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে চলে যাবে। এইটা হচ্ছে ঘটনা, যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, এটা যদি বিধানসভায় আসি তাহলে আমি একটা জিনিস, আর লোকসভায় যদি যাই সেটা এটা নতুন শিক্ষা আমি পেলাম। তারক ভদ্র, গতবার যে সংসদের 42টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল লোকসভায়, সেখানে তৃণমূল কংগ্রেস 22টি আসনে, 18টি আসনে বিজেপি এবং 2টি আসনে কংগ্রেস পেয়েছিল। এবার কংগ্রেসের অবস্থান কি হতে পারে?
কংগ্রেসের এবার অবস্থান মোটামুটি আপনার যে 13টা আমরা দিয়েছি, 13টার মধ্যে মিনিমাম আমরা কিছু না করবো আপনার 7টা আসন আমরা পাবোই। কোন কোন আসন? যেমন আপনার আমি বলে দিচ্ছি মালদা 2টো, জঙ্গিপুর, বহরমপুর, জঙ্গিপুর মর্তুজা আলম, খলিলুর রহমানকে হারিয়ে দেবে। একদমই তাই। কারণ ওইখানে আমরা সাগরদিঘি ওই বিধানসভার মানে ওই লোকসভার যে অন্তর্গত বিধানসভা, সাগরদিঘি সবথেকে বড় বিধানসভা। সেই বিধানসভায় আমরা গেল বাই ইলেকশন, যেটা রেকর্ড আছে, বাই ইলেকশনে সরকার পক্ষ ছাড়া জেতে না, কোনোদিন কেউ জেতে না। সেই বাই ইলেকশনে আমরা বাই ইলেকশনে আমার বলতে দিন বাই ইলেকশনে আরে বাইরন যেতে পারে, ভোটটা কিন্তু যায়নি, ভোটটা কংগ্রেসেরই রয়ে গেছে। কংগ্রেসের সিটে বাইরনকে থেকে ভোট দেয়নি, ওখানে অধীর চৌধুরীর নামে ভোটটা হয়েছে কংগ্রেসের সিম্বলে। সেই কারণে তার মানে আমার বলতে দিন, আমার সময়টা বলতে দিন, আমার সময়টা বলতে দিতে হবে। আমি ঠিক যুক্তি দিচ্ছি, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক যুক্তি, একদম ঠিক যুক্তি দিচ্ছি একদম। ওইখানে 50,000 আমরা জিতেছি। ওই জঙ্গিপুর এরিয়াটা ওটা অধীর চৌধুরীর তত্ত্বাবধানের মধ্যে পড়ে। ওই জঙ্গিপুর থেকে প্রণব মুখোপাধ্যায়কে জিতিয়ে নিয়েছিল অধীর রঞ্জন চৌধুরী ওই জঙ্গিপুর থেকে। 4 তারিখে আপনি বলছেন অধীর রঞ্জন চৌধুরী শেষ হাসে আসবেন। একদমই তাই। অধীর রঞ্জন চৌধুরী মার্জিন দেখে নেবেন, 2 লাখের উপরে মার্জিন থাকবে। আর আগেই তো তাকে বলা ছিল ইউ আর অ্যাট ইউর লিবার্টি টু গো, উড়ে যাবে, ইউ আর অ্যাট ইউর লিবার্টি টু গো, যদি পরাজিত হয় ইউ আর অ্যাট ইউর লিবার্টি টু গো। কি করবেন? অলরেডি বলে দেয় ইউ আর নোবডি টু টেক ডিসিশন, you are nobody to take decision, it depends on us, we all the parivarwadis who shall be taking decision, you are nobody to take any decision. This was the ultimate word from Kharge. This gentleman told in several occasions. আমার এই এস্টিম প্যানেলের কাছে একটি প্রশ্ন আছে, আমার একটি প্রশ্ন আছে। আজকে সমস্ত সংবাদ মাধ্যমে আমরা একটি খবর দেখেছি, বেঙ্গল আন্ডার ভায়োলেন্স। কেন? ওয়াই বেঙ্গল আন্ডার ভায়োলেন্স? কেন বাংলা আজকে সব সময় হিংসার আশ্রয় হবে? কেন বলা হচ্ছে যে বাংলা আজকে সব সময় হিংসার আশ্রয়? বাংলা কেন পারে না অন্য রাজ্যের মতো হতে? আমি তিনজনের কাছে প্রশ্ন রাখছি। পারবে না, কারণ বাংলায় ক্ষমতা কেড়ে নেওয়ার ইয়ে থাকে, যে কেড়ে নেবো, মেরে ধরে যে কোনো মূল্যে আমার চাই। কংগ্রেস এখানে কোথায় করেছিল? কংগ্রেস ক্ষমতা কবে আছে? কংগ্রেস যখন সরকার ছিল এরকম কোনোদিন হয়েছিল? যখন কংগ্রেস সরকারে ভোট হয়েছিল এই জিনিস ঘটেছিল। 73 সালের ইলেকশন, 73 সালের ইলেকশন, সিদ্ধার্থ রায় 71 সালে নকশাল আন্দোলন চলছে, ভোটে হয়নি, ওখানে নকশাল আন্দোলন চলছে। 71 সালে নকশাল আন্দোলন। হিংসা এই কারণে যে এখানে এত ইম্পোর্টেড হচ্ছে, রোহিঙ্গা জেহাদিরা এত আসছে, এখানকার যারা সাবেক মুসলমান তারা বিন্দুমাত্র হিংস্র নন। রোহিঙ্গারা আসছে আরাকান থেকে, তাদের আনা হচ্ছে, তাদের ভোট দেওয়া হচ্ছে, তাদের কাছে অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে, তারাই এই জিনিসটা করছে। আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে, আমরা কখনো সাবেক মুসলমান যারা এখানে আছেন তার বিরোধিতা নয়। আজকে নির্বাচনে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বুথে গন্ডগোল সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সংঘাত। এ সম্পর্কে প্রদীপ সিং কি বলবেন? তৃণমূল এবং বিজেপি সংঘাত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায়, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এরকম ঘটনা ঘটে না। আমি আপনাকে বলি, সমস্ত বাম ফ্রন্টের সমস্ত ওই ইয়েরা ছিল, হারমাত বাহিনী, সমস্তটা গিয়ে বিজেপিতে যুক্ত হয়েছে। তারা গিয়ে তৃণমূলকে, যেহেতু বিজেপি সেন্ট্রালে আছে, যেহেতু আমাদের দলেরই এক গদ্দার ওখানে আছে, তার প্রশ্রয় তৃণমূল কংগ্রেসকে খাটো দেখানোর জন্য যে লড়াই করার চেষ্টা করছে, তাদের নাম তৈরি করার জন্য, কিংবা এই হারমাত ব্যবস্থা, হারমাত ব্যবস্থাকে। একটা প্রশ্ন করছি, আমি এক হাতে তালি বাজাবার চেষ্টা করছি না, এক হাতে কোনো তালি বাজে না, 2 হাতে তালি বাজি। তো আমি তাই বলছি, তালি বাজে প্রত্যেকটা, আমি তাই বলছি, প্রত্যেকটা দল, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দল এই হিংসার জন্য দায়ী। আপনারা অস্বীকার করতে পারেন? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে পঞ্চায়েতে বলুন না, যেভাবে মেরেছে, যেভাবে দখল নিয়েছে, এরকম ভাবে নমিনেশন ফাইল করতে দেয়নি। আজকে তৃণমূল যে বলছে, তৃণমূল বলছে আজকে সিপিএম এর যে কথাটা নিয়ে বলছে, তৃণমূল কংগ্রেসটা দেখো সাপ্লায়ার কারা, আজকে তৃণমূল কংগ্রেস আজকে বলছে তারা কিছু করেনি। যেটা জয়ন্তদা বললো, এক হাতে তালি,
একদমই তাই। একেবারে ব্রজেশ্বর কালী বাড়ি মুখোপাধ্যায়, আজকাল বীরভূম সব জায়গায় জেলা তার মানে পরিষদের জেলা সভাধিপতি। সিপিএমের গলায় মালা পরিয়ে তুমি কংগ্রেসীরা ঘুরে বেড়াবে আর তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে তাদের, সেই হারমাতদের ছেড়ে দেবে, সেই হারমাতগুলো গিয়ে বিজেপিতে শেল্টার নেবে তার আর মানে তাদেরকে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলেই ভর্তি। আমি একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের নির্বাচনে দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, অর্থাৎ আমরা অপেক্ষা করে রয়েছি ষষ্ঠ দফার জন্য, আমরাও তৈরি যে আছি। ষষ্ঠ দফা আমরা 25 তারিখে প্রতিবাদ হবে এবং 25 তারিখে ষষ্ঠ দফার পর 1 জানুয়ারি 1 জুন হচ্ছে সপ্তম দফা এবং তারপর 4 জানুয়ারি ফলাফল। সেদিনের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। আমি আশা করব তিনজনই আমাদের 4 তারিখের প্যানেলে থাকবেন এবং তাদের ফলাফল বিশ্লেষণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে ভোটযুদ্ধের পঞ্চম দফায় থাকার জন্য। নমস্কার।